আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মেইন যে টপিকগুলো সেগুলো সূত্রগুলো একটু রিমাইন্ডার ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের ছিল হচ্ছে কি ছিল বলতো, গড়, মধ্যক, প্রচুরক, আরো কি যেন ছিল। তো আমরা চলো শুরু করি। প্রথমে হচ্ছে গড়। গড় ছিল আবার তিন রকম, একটা ছিল গাণিতিক গড়। তো প্রথমে এই ভিডিওতে মানে এই স্লাইডে গাণিতিক গড় দিয়ে শুরু করবো, যেটাকে আমরা এ এম বা এক্স বার দিয়ে প্রকাশ করতাম। তো এক্স বার সমান নর্মালি কি, এটা হচ্ছে সামেশন এক্স আই বাই এন। যদি আমরা ওই শ্রেণীকৃততে যাই তাহলে এটা হবে সামেশন এফ আই এক্স আই বাই এন, তাই তো। এবার আমরা ওই মূলমাপনী প্রয়োগ করতে পারি অশ্রেণীকৃতর ক্ষেত্রে, যে ইউআই ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখান থেকে এক্স আই সমান লিখতে পারি যে সি ইউআই প্লাস এ। এখান থেকে আমরা গড়ে চলে যেতে পারি যে এক্স বার ইকুয়ালস টু সি ইউ বার প্লাস এ। অতএব আমরা একটা সূত্রে আসতে পারি যে এক্স বার ইকুয়ালস টু, এটাকে আগে নিয়ে এসো, তাহলে এ প্লাস ইউ বার মানে কি সামেশন ইউআই বাই এন ইন্টু সি। এটা ছিল সূত্র। আর শ্রেণীকৃতের ক্ষেত্রে কেমন সূত্র ছিল, শ্রেণীকৃতের ক্ষেত্রে আমরা সে একই জিনিসই ধরি, মানে সারণীর মধ্যে দেখুন ইউআই সমান ধরি ধাপ বিচ্যুতি নামে, সেটা হচ্ছে ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ বাই সি। এখন শ্রেণীকৃতের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, এই সিটাকে তুমি কিসের সমান ধরবা, শ্রেণীব্যাপ্তির সমান ধরবা। শ্রেণীব্যাপ্তির সমান ধরলে সুন্দর সুন্দর যে মান পাবে, 0, -1, -2 এর উপরে 1, 2 এমন। তো এখান থেকে আমরা একই জিনিস পাই যে এক্স আই ইকুয়ালস টু সি ওয়াই প্লাস এ, আর একবার লিখা যায় এক্স বার ইকুয়ালস টু সি ইউ বার প্লাস এ। অতএব একই জিনিস আবার যে এক্স বার ইকুয়ালস টু এ, এটা সামনে দিয়ে দাও, তাহলে এ প্লাস সামেশন, এবারও সামেশন ইউআই হবে না, এবার হবে এফ আই ইউআই বাই এন, তার সাথে সি গুণ আছে ইন্টু সি। দেখো সূত্র কিন্তু আমরা চাইলে প্রমাণও করে ফেলতে পারছি এভাবে। তো এখানে একটা ভুল আছে আমাদের, যেটা হচ্ছে শ্রেণীকৃতের ক্ষেত্রে কিন্তু আমাদের এন হবে বড় হাতের, এই যে এন। আর এই এন বলতে মোট গণসংখ্যা বোঝাবে, এন মানে বোঝাবে সামেশন এফ আই। আশা করি গাণিতিক গড় মনে পড়ে গিয়েছে। এবার আমরা জ্যামিতিক গড়ে আসবো, জি এম। তো জ্যামিতিক গড়ের সূত্র কি ছিল, জ্যামিতিক গড় মানে ছিল প্রত্যেকটা মান আমরা গুণ করব, গুণ করে ফেললাম প্রোডাক্ট দিয়ে, গুণ করে সেটার এনতম মূল করে ফেলবো, মানে পাওয়ার দিয়ে দেবো 1/n বাই nth রুট, যা ইচ্ছা দিতে পারি। তো এটা মানে কিন্তু আমরা চাইলে লগ ডিএম এ কাজ করতে পারি। যদি আমরা এখানে লগ আনি, লগ জিএম, তাহলে এখানে একটা লগ চলে আসে, 1/n সামনে চলে আসে, তাহলে 1/n লগ প্রোডাক্ট এক্স আই। এখন লগের মধ্যে প্রোডাক্ট এক্স আই মানে কি, এগুলো কিন্তু গুণ আকারে থাকবে। লগের মধ্যে কিছু যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু ওইগুলো যোগ হয়ে যায়। লগ x1 x2, এটা মানে কি লগ x1 প্লাস লগ x2। বুঝতে পারছো, মানে লগ x1 x2 x3 x4 এভাবে করে করে xn পর্যন্ত যাবে না, মানে সব মিলে এটা কিন্তু যোগ হয়ে যাবে না, লগ x1 প্লাস লগ x2, মানে এটা হয়ে যাবে সামেশন লগ x এমন হয়ে যাবে না। আর উভয় পাশে যদি তুমি অ্যান্টি লগ নাও তাহলে এখানে লগ আর ওই অ্যান্টি লগ কাটাকাটি যাবে না, মানে এখানে আবার জিএম ফিরে আসবে না। আর এখানে থাকবে না হচ্ছে, এখানে একটা অ্যান্টি লগ অবশ্যই থাকবে না, অ্যান্টি লগ এই জিনিসটা সামেশন লগ এক্স আই বাই বড় হাতের এন। বুঝতে পারছো? তো একইভাবে আমরা শ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্র দেখতে পারি। শ্রেণীকৃতের ক্ষেত্রে জিএম এর সূত্র কি ছিল, যে এক্স আই এর পাওয়ারে যাবে এফ আই, মানে গণসংখ্যাটা পাওয়ারে যাবে, তাহলে ওই প্রোডাক্ট এক্স আই টু দি পাওয়ার এফ আই, পুরোটুকুর পাওয়ার, মানে nth মূল বা nth রুটও দেওয়া যেত, সমস্যা নেই। তো এটার ক্ষেত্রে একই রকম করে লগ যদি আমরা নিয়ে নিই তাহলে জিনিসটা এমন হয়, লগ জিএম নিলে লগ এক্স ওয়ান এর পাওয়ার এফ ওয়ান ইন্টু এক্স টুর পাওয়ার এফ টু এভাবে হয়। যদি আলাদা করে সবগুলোতে লগ লেখো তাহলে যোগ হয়ে যায়, মানে এটা এমন হয়ে যায় সামেশন। আর 1/n তো অবশ্যই সামনে আগে চলে যায়, লগের আগে লগ নিলে 1/n আগে চলে যাবে, তো 1/n এটা বড় হাতের এন হবে। ভুল করেছো আবার, মানে আমি ভুল করেছি, এটা হবে বড় হাতের এন। আর এখানে হবে হচ্ছে এক্স আই টু দি পাওয়ার এফ আই। আচ্ছা, লগ থেকে যাবে তাই না, লগের পর এগুলো গুণ আকারে আলাদা আলাদা করে লগ দিলে যোগ আকারে হয়ে যায়, মানে সেটা সামেশন চলে আসে লগ এক্স আই টু দি পাওয়ার এফ আই। এখন আবার দেখবো যে এফ আইটাও আবার সামনে চলে আসে, মানে সব মিলে এমন হয় যে এফ আই, মানে এই যে এমন হয় যে এই যে এফ আইটা আবার লগ এক্স এর সামনে চলে যায়, এই যে এখানে চলে যায়, তার মানে এমন হয় শেষমেশ যে সামেশন এফ আই লগ এক্স আই। সামেশন আগে দিয়ে দিয়েছিলাম ভুল করে, সেটা হবে না, নিচে এন। অতএব এখানে জিএম সমান কি হবে, অবশ্যই অ্যান্টিলগ না, সেটা অ্যান্টিলগের লগ কাটার, এখানে থাকে একটা অ্যান্টিলগ, সেই অ্যান্টিলগ দিয়ে এখানে হবে সামেশন এফ আই লগ এক্স আই বাই এন। তো আমি দেখো প্রমাণটাও কিন্তু দেখিয়ে দিলাম, তুমি নর্মালি মনে রাখতে পারতে যে সামেশনের পরে একটা এফ আই আনলেই শ্রেণীকৃত হয়ে যায়, তারপর আমি দেখালাম। তো তরঙ্গ গড়, এবার আমরা তরঙ্গ গড়ে হারমোনিক মিন। তরঙ্গ গড়ে কি ছিল, একটা মান আছে তোমার কাছে, সেটাকে উল্টাবা,
সেটাকে উল্টানোর পরে সেটার গড় করবা, মানে সেটার ওই সামেশন বাই এন এমন করবা, আর তারপর আবার এটাকে উল্টে দিবা, মানে এন বাই সামেশন 1/xi, এটা হচ্ছে তোমার ওই হারমোনিক মিন বা তরঙ্গ গড়, এটা হচ্ছে তোমার নিয়ম। মানে একটা মান, সেই মানকে উল্টাবা, সে উল্টানো মানের গড় করবা, মানে সামেশন দিয়ে এন দিয়ে ভাগ করবা, আর তারপর সেই গড়কে আবার উল্টে দিবা, মানে এন উপরে চলে যায়। তাহলে এটাই জিনিস। আর একইভাবে তুমি করলে বুঝতে পারবা না যে এই সেম সমান হবে না হচ্ছে ওই এনটা হয়ে যাবেন বড় হাতের এন, আর নিচে সামেশনের পরে একটা এফআই আসবে, মানে 1/xi এর সাথে একটা এফআই গুণ হবে, মানে এটা হয়ে যাবে fi/xi, আর কিছু না। বুঝতে পারছো? তুমি করে দেখলে পেয়ে যাবে এটা। তো হারমোনিক পিন গেল। এবার আমরা আসতে পারি প্রচুরকে। মোড প্রচুরক কি ছিল বলো তো? প্রচুরক ছিল হচ্ছে, প্রথম কথা প্রচুরক হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মান, সর্বোচ্চ সংখ্যক মান অশ্রেণীকৃতের ক্ষেত্রে, মানে সবচেয়ে বেশি সংখ্যক বার যে মান থাকে সেটাই। আর আরেকটা হচ্ছে শ্রেণীকৃতের ক্ষেত্রে, সেটা কি ছিল? এল প্লাস ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু সি। ডেল ওয়ান কি ছিল? ডেল ওয়ান ছিল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর ডেল টু ছিল হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। সি ছিল শ্রেণীব্যাপ্তি, আর এল ছিল প্রচুরক শ্রেণীর ওই নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীটা কি ছিল? প্রচুরক শ্রেণী যে শ্রেণীর গণসংখ্যা ছিল সবচেয়ে বেশি, যদি লিখে দিই এফ ছিল ম্যাক্সিমাম, মানে গণসংখ্যা ছিল সবচেয়ে বেশি, সেটা ছিল প্রচুরক শ্রেণী। আশা করি মনে আছে। তো এটা ছিল প্রচুরকের সূত্র। এবার আমরা মধ্যকে যেতে পারি। তো মধ্যকের সাথে আমরা যে বিভাজকগুলো ছিল সেগুলো দেখে নেব। মানে কোয়ার্টাইল ছিল, মানে চতুর্থক, দশমক ছিল, শতমক ছিল, এগুলো দেখে নেব। তো চলো আমরা সামনে গাই। তো আচ্ছা, মিডিয়ান, কোয়ার্টাইল, ডিকাইল আছে এগুলোই। তো মিডিয়ানের সূত্র কি ছিল? নর্মালি মিডিয়ানের সূত্র নর্মালি ছিল হচ্ছে ওই, যদি আমি প্রথমে ওই জোড়ের ক্ষেত্রে দেখি, জোড় মানে কি দুই দ্বারা বিভাজ্য, মানে ভাগ দুই করে বিভাজ্য হবে। এটার ক্ষেত্রে কি হবে? জোড় হয় তাহলে ছিল n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, আমি টি/এইচ দিয়ে বসেছি তম পদ, আর তাদের গড়। যদি সাইড দিয়ে বিভাজ্য যেত তাহলে কিন্তু আমরা ওই কোয়ার্টাইলের সূত্র কি পেতাম? কিউআই এর সূত্র। এটা হচ্ছে in/4 তম পদ প্লাস in/4 প্লাস 1 তম পদ, মানে টি/এইচ দিয়ে তম পদ বোঝাচ্ছি বাই 4। যদি ওই মোট যেই গণসংখ্যা সেটা যদি 10 দিয়ে বিভাজ্য হতো তখন আমরা এই সূত্র দিতে পারতাম যে 10 হলে তো ডিকাইল, দশমক, এটা কি ছিল? in/10 তম পদ প্লাস in/10 প্লাস 1, মানে তার পরবর্তীতম পদ, তাদের গড়। আচ্ছা, এখানে ভুল করেছি, নিচেরটা অবশ্যই সবসময় 2 হবে, মানে in/4 তম পদ, তার পরের পদ, আর এই দুইটা পদের গড়, এক কথা। যদি 100 দিয়ে ভাগ যেত মোট যে গণসংখ্যা আছে সেটা, তাহলে আমরা পার্সেন্টাইল বের করার একটা সূত্র পেতাম, যেটা হচ্ছে in/100 তম পদ, তার পরবর্তীটা মানে in/100 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2, ওদের গড়। নিচের 2 সবসময়ই থাকবে, কারণ আমরা দুইটা পদের গড় করার জন্য এই 2 বসাইছি, এই সূত্রের 2 না এটা। গেল। এবার যদি এ কাজ না হয়, মধ্যকের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হওয়া মানে হচ্ছে জোড়, আর 2 দিয়ে ভাগ না হওয়া মানে বিজোড়। যদি 2 দিয়ে ভাগ না হয়, যদি না হয় তাহলে কি হবে? এটা হচ্ছে হয় হলে কি হবে, আর না হলে কি হবে? যদি না হয় তাহলে কি হবে? মিডিয়ান সমান আমরা একটা সূত্র অলরেডি আমরা জানি যে n+1/2 তম পদ, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে n/2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা তম পদ, এটাও লেখা যায় পূর্ণ সংখ্যা। এখানে আবার লিখতে হবে তম পদ, আমি টি/এইচ লিখলাম। যদি সাইড দিয়ে ভাগ না যায় তখন কি হবে? এটা কিন্তু অশ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্র বলছি, অশ্রেণীকৃত। বুঝতে পারছো? অশ্রেণীকৃত অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শ্রেণীকৃত। সাইড দিয়ে যদি ভাগ না যায় তখন কি হবে? তখন কোয়ার্টাইলের যে সূত্র আছে সেটা কি হয়ে যাবে? এটা হবে in/4 এর পরবর্তী পূর্ণ সংখ্যা তম পদ। এই যে এর পরবর্তী পূর্ণ সংখ্যা, না n/4 করবা, n/4 করে ধরো তুমি পেলে 4.5, তাহলে তুমি 5 নিয়ে নিবা পরবর্তী পূর্ণ সংখ্যাটা তম পদ। যদি 10 দিয়ে ভাগ না যায় ওই মোট তথ্য সংখ্যা, তাহলে ডেকাইল বের করার সূত্র কি? in/10 এর পরবর্তী পূর্ণ সংখ্যা তম পদ। বুঝতে পারছো তো? না, বোঝার কিছু নেই, মুখস্থ। এটা তো একটা ম্যারাথন সূত্রের ক্লাস, তাছাড়া আর কিছু না। যদি 100 দিয়ে ভাগ না যায় তখন শতমকের সূত্র কি হবে? এটা হবে in/100 এর পরবর্তী পূর্ণ সংখ্যা তম পদ। এটা যেহেতু ভাগ যাচ্ছে না, তার মানে এটা ভগ্নাংশ আসবে। ভগ্নাংশের জন্য আমরা এই জিনিস লিখছি, পরবর্তী পূর্ণ সংখ্যা তম পদ। এই যে এটা টি/এইচ। আশা করি সূত্র বোঝা গিয়েছে। এবার আমরা শ্রেণীকৃতের ক্ষেত্রে দেখব। একই রকম মিডিয়ান, দশমক, আচ্ছা কোয়ার্টাইল আছে কিউআই,
দশমক আর শতমক পার্সেন্টাইল। এবার আমরা শ্রেণীকৃতের ক্ষেত্রে দেখবো শ্রেণীকৃত। তো মিডিয়ানের সূত্র কি ছিল? মিডিয়ান ছিল হচ্ছে এল প্লাস মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা ছিল n/2 মাইনাস fc ইন্টু c/fm। তাহলে কোয়ার্টাইলের সূত্র কি হবে? এটা হবে এল প্লাস in/4, এখানে nটা বড় হাতের হবে যেহেতু শ্রেণীকৃত, মোট গণসংখ্যা বোঝাবে। in/4 মাইনাস fc ইন্টু c/fd, না সরি fq, এটা ছোট হাতের লেখো। এখন fm দিয়ে কি বোঝাইতো? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর fq তে বোঝাবে কোয়ার্টাইল শ্রেণীর গণসংখ্যা মানে চতুর্থক শ্রেণীর। di যদি হয় তাহলে l প্লাস in/10 মাইনাস fc ইন্টু c/fd। আর পার্সেন্টাইলের সূত্র কি হবে? pi হবে l প্লাস in/100 মাইনাস fc ইন্টু c/fp। এখন এগুলো দিয়ে কি বোঝাই? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এখানে হচ্ছে এল আয়তম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে আয়তম দশমিক শ্রেণীর নিম্ন সীমা, এটা আয়তম শতমক শ্রেণীর নিম্ন সীমা। এই বড় হাতের এন দিয়ে বোঝাবে হচ্ছে মোট গণসংখ্যা, এফসি দিয়ে বোঝাবে ওই মধ্যক শ্রেণীর, আয়তম চতুর্থক শ্রেণীর, আয়তম দশমিক শ্রেণীর, আয়তম শতমক শ্রেণীর যে গণসংখ্যাগুলো যার যার ক্ষেত্রে আমরা বের করছি তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। আশা করি মনে আছে। সি মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এটাকে আমরা এসএসসি তে এইচ বলতাম, এখন সি বলছি। আর এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ কিউ মানে হচ্ছে আয়তম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, এফডি মানে আয়তম দশমিক শ্রেণীর গণসংখ্যা, আর এফপি মানে আয়তম শতমক শ্রেণীর গণসংখ্যা। তো এগুলো আশা করি বোঝা যাচ্ছে, একটা দেখে দেবেন একটা তৈরি করতে পারবা। তো এবার আমরা সে যেতে পারি। এবার আরেকটা জিনিস আমাদের বাকি আছে, যেটা হচ্ছে ভার আরোপিত গড়। ভার আরোপিত গড়। তো ভার আরোপিত গড়ের কনসেপ্টটা কি ছিল? ভার আরোপিত গড় একদম সেম, এটা হচ্ছে ওই শ্রেণীকৃতর ক্ষেত্রে যেই গাণিতিক গড়ের সূত্র, শ্রেণীকৃতর ক্ষেত্রে যে এম এর সূত্র সেটার মতোই, শুধু এফ আই এর জায়গায় আমার যে ভারটা দেওয়া আছে ডাব্লিউ আই সেটা থাকবে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ভার আরোপিত গাণিতিক গড়, এটাকে বলা হয় এক্স ডাব্লিউ। এটা সমান কি হবে? সামেশন এক্স আই, না এফ আই এক্স আই ছিল, এটা হবে ডাব্লিউ আই এক্স আই। সামেশন এফ আই এক্স আই বাই এন ছিল, এটা হচ্ছে ডাব্লিউ আই এক্স আই বাই, আচ্ছা তোমাকে এটা দেখিয়ে দিই, সামেশন এফ আই এক্স আই বাই এন এমন ছিল না, এন কে আমরা আবার লিখতে পারি সামেশন এফ আই এমন লিখতে পারি। তো এখানে হবে সামেশন ডাব্লিউ আই এক্স আই বাই সামেশন ডাব্লিউ আই, এটা হচ্ছে সূত্র, বুঝতে পারছো? এখন ডাব্লিউ আই কি? এটা হচ্ছে ভার। এক্স আই তুমি বুঝে যাবে যে কোনটা এক্স আই। এক্স আই দিয়ে আমরা যে শ্রেণীর মধ্যমান বোঝাই সেটা হচ্ছে ওই মধ্যমান, আর যে তার সাথে আরো একটা অতিরিক্ত ভার থাকে, মানে গণসংখ্যা না কিন্তু সেটা অন্য কিছু, ধরো মূল্য টুল্য বা কিছু একটা, ধরো তোমার ওই সবজির মানে তুমি বুঝে যাবে না, আসলে এটা বলার কিছু নেই। ধরো তোমার ওই একটা উদাহরণ দিয়ে বোঝাই। আচ্ছা, তো শুধুমাত্র এটারই উদাহরণ দেবো। এটার উদাহরণ কি? ধরো তোমার কাছে দ্রব্যের মূল্য দেওয়া আছে, প্রতি কেজি মূল্য ধরো পার কেজি, আর কত কেজি দ্রব্য আছে সেটা বলা আছে। ধরো এখানে আলু, ধরো কয় টাকা কেজি হয় আলু, ধরো কিছু একটা, আর কত কেজি দিয়ে আছে সেটাও দিয়ে আছে। এখন তোমার যদি বলে যে এখানে গড় বের করো, তাহলে কোনটা এক্স আই হবে আর কোনটা ডাব্লিউ আই হবে, এটা তোমার একটু কষ্ট করে একটু ক্যালকুলেশন করতে হবে। যে তুমি যদি গড় বের করতে চাইতে যে আসলে আচ্ছা আমি ওই কোন মাসে দ্রব্যের কত মূল্য সেটা দিই, বইতে দেখো 112 পেজে উদাহরণ আছে। ধরো জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে। তো ধরো জানুয়ারি মাসে ধরো দ্রব্যের মূল্য ধরো 50 টাকা কেজি, আর জানুয়ারি মাসে ধরো তুমি বাজার থেকে 35 কেজি কিছু একটা কিনেছো, মানে 35 কেজি জিনিসপাতি কিনেছো। ধরো ফেব্রুয়ারি মাসে সেটা 45 টাকা কেজি করে, আর তুমি ধরো কিনেছো হচ্ছে 40 কেজি কিনেছো, কম দামে বেশি কিনেছো। তারপরে ধরো আবার 48 টাকা কেজি, তখন তুমি আবার কিনেছো হচ্ছে ধরো 37 কেজি কিনেছো। এখন যদি বলি যে এটার গড় বের করো, গড় বের করা বলতে আসলে তুমি গড়ে কত মূল্য দিয়ে প্রতি কেজি কিনেছো সেটা বোঝাচ্ছে। তুমি দেখো বুঝতে পারবা না যে তুমি 3 মাস মিলে গড়ে প্রতি কেজিতে কত টাকা খরচ করেছো সেটা বোঝাচ্ছে গড় বের করা মানে। আর সেটা বোঝানোর জন্য তুমি তাহলে কি করবে বলো তো? এটার সাথে এটা তুমি গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, গুণ দিলে তুমি মোট মূল্যটা পেয়ে যাবা, মোট মূল্য। আর নিচে মোট কেজি না, নিচে মোট কেজি। এখন নিচে কে থাকে? নিচে ডাব্লিউ থাকে, তার মানে কত কেজি আছে এটা আসলে ডাব্লিউ আই। আর দ্রব্যের মোট মূল্য সেটা
সেটা হবে xi, একটা ডাব্লিউ হলো আর একটা এসআই। উপরে দেখো ডাব্লিউ xi মানে এই জিনিসের এই জিনিস গুণ হয়ে গেছে, সেখান থেকে তুমি মোট মূল্য পেয়েছো। আর নিচে মোট কেজি দিয়ে ভাগ করলে তো বুঝবা না যে প্রতি কেজিতে তুমি গড়ে কত করে খরচ করেছো। এভাবে তুমি একটু বুঝে নেবো, একটু লজিক খাটিয়ে, যে কোনটা xi হতে পারে কোনটা ডাব্লিউ হয়। আর অথবা এভাবে না করে, মানে এভাবে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তোমার একবার সরাসরি বলে দেবে ভাড়া আরোপিত গড় বের করো, তোমার আর বোঝাও লাগবে না যে এটা করতে বলেছে। সে কারণে তুমি সূত্রটা মুখস্থ রাখো তাহলেই হচ্ছে, আর এটা ওইভাবে আসেও না, সে কারণে বাদ। আর আরেকটা আছে যেটা হচ্ছে সম্মিলিত গড়। সম্মিলিত গড়ের ধারণা একদম একই রকম, মানে কোনো পার্থক্য নেই। সম্মিলিত গড়ের ধারণা আমি এমসিকিউ ক্লাসে দিয়েছি, তাই এখানে বলছি না। আর এখানে আমি যে ধারণাটা দিলাম যে ওই এক্স এর সাথে ডাব্লিউ আই গুণ হয়ে নিচে আবার ডাব্লিউ এর সামেশন হয়, সে একই জিনিস, একদম সেম। শুধু এখানে হবে ওই একটা গড়ের সাথে কয়জনের গড় সেটা গুণ হবে, আর নিচে মোট কতজন আছে সেটা হবে। যেমন আমি এমসিকিউ ক্লাসে বলছিলাম, ওইখান থেকে সম্মিলিত গড় অংশটা দেখে নাও, অথবা খুব দ্রুত আমি একটু বলে দিই। আচ্ছা বলছি না, এটা হয়ে যাবে না। এটা হচ্ছে সম্মিলিত গড় কম্বাইন্ড, এটা কি হবে সামেশন ওই এন আই এক্স বার আই ডিভাইডেড বাই সামেশন এন আই। তুমি দেখলে বুঝতে পারবা না এন আই এক্স বার আই দিয়ে বোঝানো হচ্ছে। ধরো তোমার দুইটা টিম আছে, আমি বলে দিই, খুব দ্রুত বলে দিই। এটা এ টিম, এটা বি টিম। এ টিমে 5 জন সদস্য, প্রত্যেকের ধরো 10 টাকা করে আছে। আর বি টিমে ধরো 7 জন সদস্য, সবার ধরো 8 টাকা করে আছে। তাহলে এ টিমের মোট টাকা কত? 5 গুণ 10। এটা তো সদস্য সংখ্যা এন, এটা হচ্ছে গড়, গড়ে 10 টাকা করে আছে। এটা সদস্য সংখ্যা, এটা গড়ে 10 টাকা করে আছে। তাহলে তুমি কি করছো, এন আর এক্স গুণ করে তুমি মোট টাকা বের করছো। 5 জনের গড়ে 10 টাকা করে হলে মোট 50 টাকা। তাহলে তুমি এন আর এক্স গুণ করছো, আর এখানেও তাই 27টা 56। তাহলে এ দুটো যোগ করছো, মানে সামেশন করলে এ দুটো যোগ করলে তুমি মোট মূল্য পেলে কত? 106 টাকা পেলে। আর তুমি যদি ভাগ করে দাও 5 আর 7 দিয়ে, মানে 5 যোগ 7 মানে মোট 12 জন থেকে তুমি 106 টাকা পেয়েছো। তাহলে এই 12 জন দিয়ে তুমি যদি ভাগ করে দাও, মানে এটা তুমি আসলে সামেশন এন আই করলে, এ এন আর এন যোগ করলে, তাহলে তুমি পেয়ে যাবে যে দুইটা টিম মিলে মোট গড়ে কয় টাকা আছে। তো আশা করি বুঝতে পারছো সম্মিলিত গড়ের এটা সূত্র, এটা আশা করি পেরে যাবে না। তো এগুলোই ছিল আর কি। আচ্ছা, তো আরো একটা জিনিস আছে যেটা ওই না শিখালেও হয়তো, মানে না দিলেও হয়তো, তারপরে দিয়ে দিই। ভার আরোপিত তরঙ্গ গড়। ভার আরোপিত তরঙ্গ গড় মানে এই ভার আরোপিত এইচ এম। আমরা যেটা দেখলাম ভার আরোপিত এ এম দেখলাম, ভার আরোপিত তরঙ্গ গড় বলে আর একটা জিনিস আছে। ভার আরোপিত তরঙ্গ গড়ে কি হবে? কিছুই না, এফ আই এর জায়গায় তুমি ডাব্লিউ আই লাগিয়ে দিবা, তাই এটা তাহলে কি হবে এন বাই সামেশন। আর অবশ্যই সেটা শ্রেণীকৃতর মতো হবে, শ্রেণীকৃত এম এইচ এম আর জি এম। এটা কি হবে, এফ আই বাই এক্স আই ছিল, এটা হবে ডাব্লিউ আই বাই এক্স আই, শেষ। আর এই যে এখানে এখানে এন ছিল না, এন এর জায়গায় সামেশন এফ আই লিখে দিত, এখানে লিখতে হবে সামেশন ডাব্লিউ আই। এটাই সূত্র, এটা হচ্ছে এইচ এম ডাব্লিউ, ওয়েটেড হারমোনিক মিন। আর ভার আরোপিত জি এমও আছে, সেটা কি? এটা হবে জি এম ডাব্লিউ। এটা হবে শ্রেণীকৃত জি এম এর যে সূত্র, সেখানে এফ আই এর জায়গায় শুধুমাত্র ডাব্লিউ আই হবে, মানে প্রোডাক্ট এক্স আই টু দি পাওয়ার ডাব্লিউ আই, তার পাওয়ার হবে 1 বাই এন, মানে বড় হাতের এন হয়, এই যে এন দিতে পারো, সমস্যা নেই, এন দিতে পারো, অথবা এখানে আবার সামেশন ডাব্লিউ আই দিতে পারো, তাই এনই দাও, সমস্যা নেই। আর এটাকে আবার কি লিখতে পারো, অ্যান্টিলগ দিয়ে লিখতে পারো, অ্যান্টিলগ দিলে কি হয়, এখানে হয় হচ্ছে সামেশন ডাব্লিউ আই লগ এক্স আই এফ আই এর জায়গায়, আর নিচে থাকে বড় হাতের এন, এন এর জায়গায় লিখতে হবে সামেশন এফ আই, তুমি লিখবা সামেশন ডাব্লিউ আই, অথবা এন লিখলেও কোনো সমস্যা নেই, এনই লেখাও সমস্যা নেই। এখানেও দেখো সামেশন ডাব্লিউ এর জায়গায় তুমি এন লিখতে পারো, এখানেও এন লিখতে পারো, বুঝতে পারছো? তো এইভাবে রাখো এগুলো। জিএম এর ক্ষেত্রে তুমি এন দিতে পারো, সব ক্ষেত্রে তোমার বলে দেবে না যে ভাড়ার আরোপিত গড় বের করো। তো আশা করি বুঝতে পারছো, আর কোনো সূত্র বাকি নেই মনে হয়। আর টুকিটাকি প্রমাণ থেকে কিছু কিছু সূত্র ছিল, যেমন ছিল হচ্ছে এ এম ইন্টু এইচ এম ইকুয়ালস টু জি এম স্কয়ার, এগুলো আমি এমসিকিউ ক্লাসে দেখাইছি। এ এম গ্রেটার দেন ইকুয়াল টু জি এম গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এম। তারপরে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এটা ছিল 0। আর সামেশন এক্স আই মাইনাস যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা না, এক্স বার তার বর্গ যদি নিই, তাহলে এটা হবে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে এটা লেস দেন হবে যদি এক্স বারের জায়গায় অন্য কোনো একটা সংখ্যা নিতাম, এক্স আই মাইনাস এ হোল স্কয়ার। তো এরকম কিছু কিছু সূত্র ছিল। এটাও লেখা যায়, আবার যদি তুমি শ্রেণীকৃতর ক্ষেত্রে লেখো তাহলে এটাও লেখা যায়, সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এটাও 0 হবে। আর এটার ক্ষেত্রে একই জিনিস, সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের স্কয়ার ইজ লেস দেন হবে হচ্ছে এক্স বারের জায়গায় যদি অন্য কোনো একটা সংখ্যা নাও, এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ হোল স্কয়ার। তো এইভাবে আসলে। তারপর আর কি আছে একটু দেখে নি। হ্যাঁ, আরো জিনিস আছে যে
এ আর বি দুইটা যদি, আচ্ছা ধরো একটু দেখে নি, যদি তোমার কাছে ওই সবগুলো তথ্যই মানে সবগুলো উপাত্তের মানই সেম থাকে, তখন এম জি এম আর এইচ এম এর মান সেম হয়ে যাবে। এটা ছিল একটা জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আমরা আরো একটা সূত্র দেখে নিতে পারি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1+2+3+4 এভাবে করে করে এন পর্যন্ত যদি যাই, তাহলে এটার যোগফল মানে যে যোগফল মানে সামেশন এক্স আই, এটার মান হয় হচ্ছে এন ইন্টু n+1/2। আর এক্স বার কি হয়, এটাকে যদি আমি এন দিয়ে ভাগ করি তাহলে থাকে এক্স n+1/2। এটার মধ্যকও সেম n+1/2ই হয়, বুঝতে পারছো? তো এটা মনে রাখতে পারো। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো, ধরো তোমার কাছে একটা সমান্তর ধারা আছে, সমান্তর ধারা, এটা আজকেও করলে তুমি, সমান্তর ধারা, ধরো যে কোনো একটা সমান্তর ধারা আছে, এই সমান্তর ধারা ধরো এটা হচ্ছে এক্স আই, তুমি নতুন একটা চলক ধরো বানাবো যেটা ইউআই, সেই চলকটাকে তুমি 1,2,3,4 এরকম বানাতে পারবো, 1 2 3 4 এরকম বানাতে পারবো। এরকম বানানোর জন্য ইউআই ইকুয়ালস টু ধরতে হবে এক্স আই মাইনাস এ বাই সি। এখানে এ এর মান কি ধরবা, এর মান ধরবা প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর, আর যে সি মানে মাপনি সেটার ধরবা সাধারণ অন্তর। এটা ধরে যদি তুমি প্রত্যেকটা এক্স এর মান চেঞ্জ করে ইউআই আনা, তাহলে দেখবো 1 2 3 4 এভাবে করে করে চলে এসেছে সাধারণ অন্তর। আর একটা জিনিস ছিল পদ সংখ্যা সূত্র, পদ সংখ্যা কি ছিল, শেষ পদ শেষ মাইনাস প্রথম, এটা আসলে মাইনাস শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর +1। আর একটা সূত্র ছিল যে প্রচুরক ইকুয়ালস টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গাণিতিক গড়। এটা কখন, যখন খোলা শ্রেণীসীমার কারণে কোনো একটা নির্ণয় করা যায় না, যেরকম এম নির্ণয় করা যায় না, বুঝতে পারছো? তখন আমার এই সূত্র, আশা করি বোঝা গিয়েছে। আর এই অধ্যায়ের লাস্ট আরেকটা জিনিস আমরা দেখতে পারি, যেটা হচ্ছে আয়তলেখ থেকে আমরা চাইলে প্রচুরক নির্ণয় করতে পারি। এটা আমি মনে হয় দেখাইছি, আমার মনে নেই। আয়তলেখ থেকে আমরা চাইলে প্রচুরক নির্ণয় করতে পারি। এটার জন্য নিয়ম কি, এটার জন্য নিয়ম হচ্ছে একদম সবচেয়ে বড় শ্রেণীসীমার যে ঘরটা, একদম সবচেয়ে বড় শ্রেণীসীমার যে ঘরটা, ধরো এটা হচ্ছে সবচেয়ে বড় শ্রেণীসীমার ঘর, এই ঘরের এই পাশ থেকে পরের ঘরের যে আদি বিন্দুটা সেইটা যোগ করে দিবা, আর এই ঘরের শেষটা থেকে আগের ঘরের যে শেষ বিন্দুটা সেটা যোগ করে দিবা। মানে এটার আদি বিন্দু আর পরের ঘরের আদি বিন্দু আর এটার শেষ বিন্দু আর পরের ঘরের শেষ বিন্দু যোগ করে দিবা। তাহলে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে এক্স অক্ষে একটা লম্ব টানবা, তাহলে এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে প্রচুরক মোড। আর অজীব রেখা দিয়ে আমরা চাইলে অনেক কিছু বের করতে পারি। এটা হচ্ছে একটা অজীব রেখা, ধরো অজীব রেখা, এটা অজীব রেখা তো মুক্ত হস্তে আঁকাই। এখন অজীব রেখার ক্ষেত্রে কি হয়, তুমি যদি মধ্যক বের করতে চাও তাহলে যে গণসংখ্যাটা এখানে ধরো মোট গণসংখ্যা n, এটাকে তুমি দুই ভাগে ভাগ করে দিবা, তাহলে তুমি এখানে পাবা মিডিয়ান। এখানে মিডিয়ান পাবা না আসলে, দুই ভাগে ভাগ করলে এখানে পাবা n/2। এই n/2টা ওই এই অজীব রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে তুমি এক্স অক্ষের উপর লম্ব টানবা, তখন তুমি এখানে পাবা মিডিয়ান। ধরো তুমি তৃতীয় চতুর্থক চাচ্ছ, মানে Q3 চাচ্ছ, Q3 চাইলে কি হবে, ওই in/4 ভাগে ভাগ করতে হবে। in/4 কত, তৃতীয় চতুর্থক মানে 3n/4, মানে 3/4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 3n/4 কোথায় গো, n এর 4 ভাগের 3 ভাগ, তাহলে 4 ভাগ করলে এই যে 4 ভাগ ধরো করলাম যে 1 2 3 4 এভাবে করলাম, 4 ভাগের 3 ভাগ 1 2 3 এখানে, তাহলে এখানে হবে 3n/4। 3n/4 এটা পাশাপাশি বরাবর অজীব রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে তুমি এক্স অক্ষের উপর লম্ব টেনে দিবা, লম্ব টানলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে Q3। আর Q2 কত, Q2 এর জন্য, Q2 মানে তো মধ্য কি, সে কারণে এটা কিন্তু Q2 হয়। Q2 এর জন্য কি করতে হয়, 2n/4 n/4, তাই তো 2n/4 মানে n/2 এখানেই। আর যদি এক নম্বর চতুর্থক সাথে 1n/4 মানে শুধু n/4, তাহলে শুধু n/4 থাকতে এখানে n/4। এটা অজীব রেখাকে এই বিন্দুতে ছেদ করে, আর এখানে তুমি লম্ব টানলে এখানে হবে Q1। তুমি যদি দশমক চাও, ধরো তুমি শতমক চাও, ধরো তুমি 37তম শতমক চাও, তাহলে কি হবে, Q37, এটার জন্য কি হবে 37 n/100। তো এই পর্যন্ত যদি n হয় তাহলে 37 n/100 কানে দেখবা 100 ভাগে ভাগ করে 37 ঘর মোটামুটি 3 ভাগের 1 ভাগ ধরো এখানে আছে, তাহলে এটা হচ্ছে 37 n/100। এটা এখানে যাবা, এখানে লম্ব টানবা, এখানে তুমি পেয়ে যাবে পার্সেন্টাইল 37। এভাবে তুমি করবা। তো তাহলে মূলত লাগবে হচ্ছে আয়তলেখ প্রকাশ করে প্রচুরক
মোড, আর অজীব রেখা থেকে মধ্যক, দশমক, শতমক আর চতুর্থক সব বের করা যায়। তো আশা করি বোঝা গিয়েছে। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সব সূত্রই দেখানো হয়েছে। আল্লাহ হাফেজ।